নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি আমাদের যে গুরুত্বপূর্ণ এনটিপিসি এক্সাম হয়েছে গ্র্যাজুয়েট লেভেলের 2025-এ সেই সমস্ত এক্সামের কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আজকে চলে এসেছি। জিকে কোয়েশ্চেন, যেখানে তোমাদের প্রতিটি সাবজেক্ট অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং সায়েন্সের পোর্শন সমস্ত জায়গা থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবে, যেগুলো কিন্তু 40টা কোয়েশ্চেন রয়েছে এবং সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার বেসড। অবশ্যই তোমরা এই সিরিজটা ফলো করতে থাকো এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য। এছাড়া তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তোমরা কিন্তু সকলে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে এবং লাইক করে দেবে সকলে। শেয়ার তোমরা সকলে তোমাদের সমস্ত বন্ধুদের মাধ্যমে শেয়ার কিন্তু করবে। এবং তোমাদের বলে রাখি, ইউটিউবের কিন্তু একটা নতুন ফিচার্স, যেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশানের ঠিক ডান দিকে যদি একটু স্ক্রল করে সরিয়ে দাও তাহলে দেখতে পাবে স্টারের মতো একটা জিনিস, একটা লোগো, যেটাকে বলা হচ্ছে হাইপ। এই হাইপ কিন্তু সকলে একটা করে করে দেবে, ঠিক আছে, এবং লাইক করে দেবে। আর কিছু প্রয়োজন নেই। এখান থেকে তোমাদের কিন্তু অলরেডি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামের জন্য যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে, যেমন ব্রিক্স সম্মেলন 2025 এই সম্পর্কিত কমপ্লিট টপিক তোমাদের দেওয়া হয়েছে, সিন্ধু সভ্যতা সম্পর্কে কমপ্লিট টপিক তোমাদের দেওয়া হয়েছে। এছাড়া দেওয়া হয়েছে মধ্য ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে দিল্লি সুলতানি বংশ। এই টোটাল কমপ্লিট টপিক কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কমপ্লিট করানো হয়েছে সম্প্রতি কিছুদিনের মধ্যেই। তো অবশ্যই তোমরা সকলে দেখে নেবে, সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক, তার সাথে সাথে একটা করে হাইপ করে দেবে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, যেখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। তো চলো এবার আমরা দেখে নিই যে সমস্ত এক্সামের কোশ্চেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আন্ডার গ্র্যাজুয়েট 2025। ফার্স্টে আমাদের কোশ্চেন দেখছি যে মহেঞ্জোদারো প্রত্নস্থলে সাথে নিচের কোন নদীর সাথে সম্পর্ক রয়েছে। তো এখানে অপশান আমাদের চারটে রয়েছে: সরস্বতী, গঙ্গা, যমুনা না সিন্ধু। তো আমরা জানি যে মহেঞ্জোদারো সভ্যতা বা সিন্ধু সভ্যতাটাই বলা হচ্ছে, কারণ এটা সিন্ধু নদীর তীরে অবস্থান করছে তার জন্য। এবং একে হরপ্পা সভ্যতা বলে থাকি, কারণ হরপ্পা হচ্ছে এই সভ্যতার প্রথম আবিষ্কৃত সাইট। এই জন্যই কিন্তু সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতাও বলে থাকি। এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? যেটা কিন্তু আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। সাল 1921 দয়ারাম সাহানি সিন্ধু বা হরপ্পা সভ্যতা তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন। এবং এর সাথে সাথে আরেকটা আবিষ্কার করেছিলেন, যেটা হচ্ছে 1922-এ আর.ডি. ব্যানার্জি, যেটা কিন্তু মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন, মহেঞ্জোদারোকে। আর এই সিন্ধু সভ্যতা বর্তমানে অবস্থান করছে পাকিস্তানের পাঞ্জাবের মন্টগোমারি জেলায়, যেটা রাভি বা ইরাবতী নদীর তীরে বর্তমানে। ঠিক আছে, চলো এই পরবর্তী কোশ্চেন দেখি। কোন যুদ্ধের পর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? তো আমরা জানি যে অশোক কিন্তু যে প্রথমে তিনি কিন্তু প্রচুর পরিমাণে তিনি কিন্তু যুদ্ধ করেছিলেন। তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, যেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। সাল 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হয় এবং এই প্রচণ্ড যে হত্যালীলা দেখে তিনি নিজেকে আর ক্ষমা করতে পারেননি। তার জন্য তিনি কিন্তু সম্পূর্ণভাবে তার এই যুদ্ধলীলা বা হত্যালীলা এই সমস্ত দেখে তিনি স্তম্ভিত হয়ে যান এবং যুদ্ধ থেকে বিরত নিয়ে তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন পরবর্তীতে। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? কলিঙ্গ যুদ্ধের পর সাল 261 পরবর্তী সময়। পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন সংস্কারক ব্রিটিশ ভারতের সাথে যুক্ত ছিলেন না? এখানে আমাদের অপশান রয়েছে সেগুলোকে আমাদের দেখতে হবে। যেমন বাল গঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ এবং রাজা রামমোহন রায়। এনারা সকলেই কিন্তু সমাজ সংস্কারের সাথে যুক্ত ছিলেন এবং এনারা সকলেই কিন্তু ব্রিটিশ ভারতের সাথে ছিলেন, ঠিক আছে, ওই সময়কালে ছিলেন। কিন্তু আর্যভট্ট তিনি কিন্তু সেই সময় বা সেই সমসাময়িক সময়ের মধ্যে তিনি ছিলেন না। পরে কোশ্চেন, তোমাদের যেমন ক্লাসের সংখ্যা বাড়বে ঠিক সেরকম কিন্তু তোমাদের ইজি থেকে আস্তে আস্তে তোমাদের লেভেল কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, কোন গ্রিক রাষ্ট্রদূত চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে যে মেগাস্থিনিস। তিনি কিন্তু ইন্ডিকা গ্রন্থের রচয়িতা ছিলেন এবং তিনিই কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি কিন্তু ছিলেন। পরের কোশ্চেন, মরুভূমির মাটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তো মরুভূমির মাটি ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়? এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার কোনটা হবে? যেমন উত্তরপ্রদেশ রয়েছে, কেরালা রয়েছে, রাজস্থান রয়েছে, তামিলনাড়ু রয়েছে। আমরা জানি যে রাজস্থানে অবস্থান করছে থর মরুভূমি, যেখানে কিন্তু এই মরুভূমির মাটি সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু পাওয়া যায়। পরের কোশ্চেন আছে, কচ্ছ
এবং কাথিয়াওয়াড় উপকূল ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? কচ্ছ উপকূল, এটা দেখেই বা কাথিয়াওয়াড় উপকূল দেখেই আমরা বুঝতে পারছি এটা কিন্তু ভারতের গুজরাট রাজ্যে অবস্থান করছে। আর গুজরাট রাজ্যের যে উপকূল রেখার দৈর্ঘ্য সেটা হচ্ছে সমস্ত রাজ্যের মধ্যে কিন্তু সর্বাধিক। কতটা রয়েছে তোমরা সকলে সেটা জানাবে। আর এখন কিন্তু সেটা বেড়ে গেছে, তোমরা যেটা জানো। নিচের কোনটি রাজস্থানের একটি জাতীয় উদ্যান? তো রাজস্থানের একটি জাতীয় উদ্যান নিচের কোনটি? সুন্দরবন, যেটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে। জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা আমাদের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থান করছে। এছাড়া কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা অবস্থান করছে আমাদের পশ্চিমবঙ্গেরই ঠিক উত্তর দিকে আসামে। এবং রণথাম্বার জাতীয় উদ্যান, যেটা অবস্থান করছে কোথায়? এই রাজস্থানে। সুতরাং আমাদের অপশান নাম্বার ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন, নিচের কোনটি খনিজ ভিত্তিক শিল্প যেখানে কাঁচামাল হিসাবে আকরিক বা অন্যান্য খনিজ পদার্থ ব্যবহার করা হয়ে থাকে? তো সেটাকে কি বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে লোহা ও ইস্পাত। যেখানে কিন্তু কাঁচামাল হিসাবে কিন্তু আকরিক বা অন্যান্য খনিজ পদার্থকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই লৌহ এবং ইস্পাতে। পরের কোশ্চেন আছে, আমরা জানি 2002 সালের যে 86তম সাংবিধানিক সংশোধনী অর্থাৎ অ্যামেন্ডমেন্ট যে বিল আনা হয়, এর মাধ্যমে বিশেষভাবে শিশুদের জন্য কোন মৌলিক অধিকার প্রবর্তিত হয়েছিল? তো বিশেষভাবে শিশুদের জন্য কোন মৌলিক অধিকার এটা প্রবর্তন করা হয়? এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শিশুদের যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক যে শিক্ষার অধিকার, সেটাকে কিন্তু করা হয়েছিল সাল 2002-এর 86তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, আর এটা একটা মৌলিক কর্তব্যের মধ্যেও পড়ে থাকে, আবার মৌলিক অধিকারের মধ্যেও পড়ছে। ঠিক আছে, পরের কোশ্চেন, 2016 সালের 101তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সংশোধনী আইনের মাধ্যমে কোন প্রধান কর সংস্কার চালু করা হয়েছিল? তো 2016 সালে 101 নম্বর যে সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা জানি যে 1 জুলাই 2017 অর্থাৎ 2017 থেকে ভারতে কিন্তু চালু হয়েছিল জিএসটি, যেটা পণ্য ও পরিষেবা কর, যেটাকে আমরা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বলে থাকি, জিএসটি। এটা 2016-র 101 নম্বর অ্যামেন্ডমেন্ট আইনের মাধ্যমে কিন্তু এটা করা হয়েছিল, যেটা সম্পূর্ণ ভারতে 1 জুলাই 2017 থেকে লাগু করা হয়। পরের কোশ্চেন, আর এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইনকাম ট্যাক্স, কিন্তু জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের আন্ডারে আসে, যেটা ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। পরের কোশ্চেন, ভারতে কোন বিপ্লব মৎস্য শিল্পের বিকাশের সাথে সম্পর্কিত বা জড়িত? তো মৎস্য শিল্পের বিকাশের সাথে সম্পর্কিত কোনটি? আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ব্লু যে রিভলিউশন, ব্লু বিপ্লব অর্থাৎ নীল বিপ্লব, এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা মৎস্য শিল্পের সাথে সম্পর্কিত। সবুজ বিপ্লব, যেটা কি রয়েছে সবুজ বিপ্লব অর্থাৎ যেখানে কিন্তু ধান গমের ওপর বেশি পরিমাণে জোর দেওয়া হয়েছিল, এবং সবুজ বিপ্লবের জনক ছিলেন ভারতে, তার নাম কি? ডক্টর এম.এস. স্বামীনাথন, যিনি কিন্তু 2024-এর মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এছাড়া ভারতের সাথে সাথে বিশ্বের সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? নরম্যান বোরলগ। ঠিক আছে, এছাড়া শ্বেত বিপ্লবের সাথে যুক্ত কী ছিল? শ্বেত বিপ্লব, যেখানে কিন্তু ভার্গিস কুরিয়েন তিনি কিন্তু শ্বেত বিপ্লবের সাথে সম্পর্কিত ছিলেন, যুক্ত ছিলেন। এবং শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? যেটা কিন্তু দুগ্ধ উৎপাদনের সাথে কিন্তু যুক্ত ছিল এই শ্বেত বিপ্লব। পরের কোশ্চেন, 1991 সালের সংস্কারের ফলে দক্ষতা এবং সম্মতি বৃদ্ধির জন্য কর নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। 2017 সালে বাস্তবায়ন কোন কর সংস্কারের লক্ষ্য ছিল? ভারতের পরোক্ষ কর কাঠামোকে একত্রিত করা, যেটা আমরা দেখেই বুঝতে পারছি যেহেতু এটা পরোক্ষ কর অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সের কথা বলা হচ্ছে, যেটা সাল 2017-র 1 জুলাই থেকে কার্যকর হয়, যেটাকে আমরা বলে থাকি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ জিএসটি। ঠিক আছে, পরের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমাদের সামনে এক্সাম রয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান। এই যে আমাদের লাস্ট এক্সাম হয়েছিল 133টা শিফটে 5000 প্লাস জিকে কোশ্চেন রয়েছে 2020-21-এ, তো সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করে যেতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আমরা প্রায়
আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য বেশি পরিমাণে কিন্তু কমন পাবো, যেমন আমরা গ্র্যাজুয়েট লেভেলেও কিন্তু অনেক পরিমাণে প্রশ্ন কিন্তু কমন পেয়েছিলাম এইখান থেকে। তো এখানে 5000 প্লাস কোশ্চেন রয়েছে, জিকে কোশ্চেন সব, এগুলো কিন্তু একটাও বাদ দেওয়ার মতো নয়, কারণ এগুলো সবই কিন্তু রেলওয়ে এনটিপিসিরই এক্সাম। এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যে কমন এক্সাম হয়েছিল লাস্ট ইয়ারের, তারই কিন্তু এখানে কোশ্চেন, জিকে কোশ্চেন সব বাংলা ভাষায় রয়েছে, 300টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেটা তোমরা দুটো পার্টে পেয়ে যাবে। টোটাল যে আমাদের 5000 প্লাস জিকে কোশ্চেন, যেটা কিন্তু 99 অর্থাৎ 99 টাকা দিয়ে তোমরা কিন্তু এই টোটাল এনটিপিসি 5000 প্লাস জিকে কোশ্চেন পেয়ে যাচ্ছ। এছাড়া সম্প্রতি 2025-এর আমাদের যে রেডি করা হচ্ছে, 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা হয়েছে, তারই কিন্তু সাবজেক্ট ভিত্তিক অর্থাৎ বিষয় ভিত্তিক, যেমন হিস্ট্রি থেকে যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে, জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন রয়েছে, এই টোটাল পার্টগুলোকে কিন্তু আলাদা করে তোমাদের কিন্তু একটা পিডিএফ রেডি করা হচ্ছে, যেটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপর বেসড, বাংলা ভাষায় থাকবে, কোনো সমস্যা নেই, ওইগুলো করবে এবং এই পিডিএফটা করবে। আশা করছি একদম বেস্ট কিন্তু পারফরমেন্স তোমরা কিন্তু দিতে পারবে, পারফর্ম করতে পারবে তোমাদের এক্সামে, সেটা খুব তাড়াতাড়ি তোমরা পাবে। এবং এই যে নাম্বার রয়েছে তোমাদের বলে রাখি, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবে, এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর 2025-এর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পিডিএফ, সেটা কিন্তু রেডি হচ্ছে, এখন কাজ চলছে, সেটা কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে জানতে পারবে। এছাড়া আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ পিডিএফ রয়েছে, সেটা হচ্ছে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা একসাথে তোমরা পেতে পারো, যেটা রয়েছে তোমাদের প্রতিটি মাসে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 400 থেকে 450-এর কাছাকাছি। পেজ সংখ্যা যদি কথা বলি, সেটা কিন্তু তোমাদের 18 থেকে 19টা পেজ, ম্যাক্সিমাম টু 20টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। সম্প্রতি 2025-এর জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে যেটা দেখছো, টোটাল সমস্ত কোয়েশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো কিন্তু প্রিলিমস থেকে শুরু করে মেন্স লেভেল পর্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এসএসসি, রেলওয়ে, আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য। সুতরাং তোমরা যদি এটা নিতে চাও, তাহলে কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করবে, এবং এটা কিন্তু প্রতি মাসের 20 অর্থাৎ 20 টাকা পেমেন্ট করলে টোটাল কিন্তু তোমরা পেয়ে যাবে প্রতি মাসের। এবং টোটাল যদি তোমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে পেতে চাও, তাহলে কিন্তু তোমরা 115 টাকা পেমেন্ট করলে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, এই টোটাল কিন্তু তোমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ, একদম দ্য বেস্ট কিন্তু পাচ্ছ, কারণ এখানে আমাদের রেলওয়ে এবং এসএসসির মতো এক্সামকে টার্গেট করে কিন্তু এগুলো রেডি করা হয়েছে, এবং এর বাইরে কিন্তু তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু একদম কিন্তু অল্প পার্সেন্ট রয়েছে। তোমাদের বলে রাখি 90%-এর ওপর কিন্তু তোমরা কিন্তু কমন কিন্তু পাবে। আর ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পিডিএফ তোমরা কিন্তু পাচ্ছ, সেই সমস্ত কোয়ালিটি অফ কন্টেন্ট কিন্তু তোমরা এখানে একদম পাচ্ছ না, যেটা কিন্তু আমাদের তরফ থেকে তোমাদের দেওয়া হচ্ছে একদম অল্প দামে, যেটা কিন্তু তোমাদের মাত্র 20 টাকা প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা কিন্তু ইউটিউবের ইতিহাসে তোমরা জানো যে আমরা কিন্তু একদম অল্প দামে কিন্তু 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ফার্স্ট আমরা যখন পাবলিশ করে থাকি, তখন কিন্তু দিয়েছিলাম। এবং এখানে কিন্তু 2024-এর টোটাল কমপ্লিট যেটা পাচ্ছ, যেটা টোটাল 1200 কোশ্চেন রয়েছে প্রতি মাসের টপ 100, তার সাথে কিন্তু রয়েছে 50টা পেজের মোস্ট ইম্পর্ট্যান্ট এই জিস্ট, যেটা 2024-এর একদম গুরুত্বপূর্ণ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এই টোটালটা কিন্তু তোমরা পেয়ে যাবে 1200 কোশ্চেন, তার সাথে 50 পেজের জিস্ট, টোটালটা 80 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এই টোটালটাই কিন্তু তোমাদের অলরেডি কিন্তু আমরা কমন দিয়ে এসেছি এসএসসি এবং রেলওয়ের মতো এক্সামে। এছাড়া আমাদের লাস্ট ইয়ারের যে আমাদের জীবন বিজ্ঞান অর্থাৎ বায়োলজি, লাস্ট ইয়ার ঠিক নয়, এটা লাস্ট 10 ইয়ার্সের কোশ্চেন রয়েছে। এখানে রেলওয়ের সমস্ত এক্সামে কিন্তু কভার করা রয়েছে বায়োলজির সমস্ত কোশ্চেন অ্যান্সার, সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে রয়েছে 1250 প্লাস কোশ্চেন রয়েছে, 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, যেটা তোমরা 60 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা কিন্তু রেলওয়ে, এলপি বা টেকনিশিয়ান বা সামনে যাদের গ্রুপ ডি বা লেভেল 1-এর এক্সাম রয়েছে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে সায়েন্সের পোর্শন বেশি থাকে। এখানে যেটা দেখছো, এটা একটু তোমাদের অস্পষ্ট হতে পারে, বাট তোমরা যে পিডিএফ পাবে সেটা কিন্তু একদম হাই কোয়ালিটি অফ কন্টেন্ট, যেখানে কোনো রকম তোমাদের কিন্তু অস্পষ্টতা থাকবে না। এর মধ্যে থেকে যে কোনো ডেমো পিডিএফ দেখার জন্য তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে এই নাম্বারে যোগাযোগ করে নেবে, এই নাম্বারের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল, এখানেও তোমরা কিন্তু ডেমো পিডিএফ দেখতে পাবে, এবং এই চ্যানেলে কিন্তু অবশ্যই যুক্ত থাকবে টেলিগ্রাম চ্যানেলে, যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে, এই চ্যানেলে কিন্তু একদম অল্প টাইমের মধ্যে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। যাদের এক্সাম রয়েছে এসএসসি জিডি কনস্টেবল, তারা কিন্তু 2024 এবং 25-এর পিওয়াইকিউটা কমপ্লিট করে নেবে। এছাড়া আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামের জন্য তো কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে 99 টাকা প্রিভিয়াস কোশ্চেন পেপার, যেটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া কারো যদি প্রয়োজন হয়ে থাকে আরপিএফ এসআই 2024-এর সম্প্রতি হয়ে যাওয়ার পেপার, সেটা কিন্তু 35 রুপিসে তোমরা সাবজেক্ট ওয়াইজ কিন্তু পেয়ে যাবে জিকে।
আমাদের পরবর্তী কোশ্চেন আছে, নিচের কোনটি দৈর্ঘ্য মাত্রার একক? তো দৈর্ঘ্যের যে একক রয়েছে লেংথ, সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে মিটার। পরবর্তী প্রশ্ন আছে, ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক এর পরিমাণের একক কী রয়েছে? পরিমাপের একক কী রয়েছে কম্পাঙ্কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হার্জ। পরে কোশ্চেন আছে, লেবু, ভিনিগার এবং দইয়ের মতো খাবারের টক স্বাদের প্রধান কারণ কী? তো আমরা জানি লেবু বা ভিনিগার বা দই রয়েছে যেগুলো কিন্তু টক স্বাদের প্রধান কারণই হচ্ছে অ্যাসিড। কারণ আমরা জানি যে লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, দইতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। এই ধরনের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন অ্যাসিড কিন্তু বর্তমান। যেমন আপেলে রয়েছে ম্যালিক অ্যাসিড, পিঁপড়ের হলে রয়েছে তোমাদের ফর্মিক অ্যাসিড। এই ধরনের বিভিন্ন যে অ্যাসিডগুলো রয়েছে এগুলোর জন্যই কিন্তু এর স্বাদটা সামান্য টক হয়ে থাকে। এবং তোমাদের বলে রাখি, এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের রেলওয়ে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের কোশ্চেন। তোমাদের মনে হতে পারে এত ইজি কোশ্চেন, কিন্তু না, এখানে তোমাদের এখন লেভেলটা তোমাদের একদম নিম্ন রয়েছে, কিন্তু পরবর্তীতে যত ক্লাস থাকবে তত কিন্তু তোমাদের লেভেল কিন্তু একদম বাড়তে থাকবে। পরে কোশ্চেন আছে, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ রয়েছে? এখানে আমাদের দেখতে পাচ্ছি যেটা রয়েছে আমাদের কাঠ পোড়ালে কিন্তু আমাদের কী হবে, যেটা কিন্তু কয়লা হয়ে যাবে। এছাড়া কাগজ কাটা, যেটা কিন্তু অবশ্যই সেটা আমরা পুনরায় যেটা জোড়া লাগাতে পারবো, অর্থাৎ ফুটন্ত পানি, যেটা কিন্তু এই ফুটন্ত পানি যেটা কিন্তু আমাদের জল, যেটা কিন্তু ঠান্ডা হবে, ঠান্ডা থেকে গরমও করতে পারবো, গরম থেকে ঠান্ডা করতে পারবো। কিন্তু বরফের যে গলে যাওয়া, অর্থাৎ বরফ থেকে আমরা জলে পরিবর্তন করতে পারবো বা জল থেকে বরফে পরিবর্তন করতে পারবো। কিন্তু এগুলো সবই কিন্তু ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন যেটা হচ্ছে কাঠ পোড়ানো, যেখান থেকে আমরা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। পরে কোশ্চেন, সুষম খাদ্য সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য বা সঠিক? এখানে যেটা রয়েছে আমাদের সঠিক অ্যান্সার হবে, যথাযথ অনুপাতে সমস্ত পুষ্টি উপাদান রয়েছে যাতে সেগুলো সত্য। এতে কেবল ফল বা শাকসবজি রয়েছে। শক্তির জন্য এতে কার্বোহাইড্রেট থাকে না, রোগ প্রতিরোধের জন্য চর্বি বাদ দিতে হবে। তো এগুলো কিন্তু নয়, তোমাদের প্রথমটাই কিন্তু সেই হিসাবে রাইট অ্যান্সার হবে। এখানে কিন্তু সমস্ত ধরনের পুষ্টি উপাদান রয়েছে যেটাকে আমরা সুষম খাদ্য বলে থাকি, যেখানে কিন্তু আমরা দুধকেও কিন্তু সুষম খাদ্য বলে থাকি, কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থেকে ভিটামিন ডি থেকে শুরু করে অন্যান্য পুষ্টিগুণে কিন্তু ভরপুর। পরের কোশ্চেন, খাদ্য তালিকায় কোন ভিটামিনের অভাব সাধারণত কম আলোতে দৃষ্টিশক্তির দুর্বলতা বা অন্ধত্ব এর সাথে সম্পর্কিত বা যুক্ত? তো আমরা জানি যে ভিটামিন এ, যেটা কিন্তু যার রাসায়নিক নাম রয়েছে কি ভিটামিন এর রেটিনল, এ কিন্তু কি করে থাকে, আমাদের যে রাতকানা যে রোগ লক্ষণ আমরা বলে থাকি, অর্থাৎ যে অন্ধত্ব যে রোগ লক্ষণ যা প্রকাশ পায়, সেটা কিন্তু ভিটামিন এ কম করতে সাহায্য করে। এবং এই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেলেই সেটা কিন্তু দূর হয়ে যায়। এছাড়া ভিটামিন সি রয়েছে, যেটা রাসায়নিক নাম রয়েছে কি অ্যাসকর্বিক অ্যাসিড, এবং ভিটামিন সি কিন্তু সমস্ত ধরনের টক ফলে কিন্তু আমরা পেয়ে যাই। ভিটামিন ডি, যেটা কিন্তু রয়েছে ক্যালসিফেরল, এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের অস্ট্রিওম্যালেশিয়া বা এখানে কিন্তু আমাদের অস্ট্রিওম্যালেশিয়া বা রিকেট, এই যে রোগ লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে কিন্তু আমরা স্কারভি রোগ লক্ষণ দেখতে পাই, যেখানে কিন্তু আমাদের দাঁতের মাড়ি থেকে শুরু করে বিভিন্ন কিন্তু এখান থেকে রক্ত পড়া, এই সমস্ত সমস্যা আমরা দেখতে পাই। ভিটামিন বি12, যার রাসায়নিক নাম রয়েছে সাইনোকোবালামিন। পরের কোশ্চেন, ভিটামিন সম্পর্কিত তোমাদের ডিটেল ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। পরের কোশ্চেন আছে, কম্পিউটারে ফাইল এবং ফোল্ডারগুলি সাধারণত কোথায় সংরক্ষণ করা হয়ে থাকে? তো ফাইল এবং ফোল্ডারগুলি যেখানে সংরক্ষণ করা হয়, রিজার্ভ করা হয়, যেগুলো হচ্ছে আমাদের হার্ড ড্রাইভে। তোমাদের কম্পিউটার থেকেও কিন্তু মোটামুটি 2 থেকে 3টি কোশ্চেন কিন্তু ছিল। পরের কোশ্চেন আন্ডার গ্র্যাজুয়েটও এরকমই থাকবে। উইন্ডোজের কোন বৈশিষ্ট্যটি আপনাকে দুর্ঘটনাক্রমে মুছে ফেলা ফাইলগুলি পুনরুদ্ধার করতে সাহায্য করে বা এটা করতে দেয়? যেটা কিন্তু আমরা সকলে জানি যে রিসাইকেল বিন বলে যে অপশান রয়েছে, তার মাধ্যমে কিন্তু আমরা পুনরায় যে মুছে ফেলা যে ফাইলগুলো রয়েছে বা ফোল্ডারগুলো রয়েছে, সেটা কিন্তু আমরা যখন ডিলিট করে ফেলি, সেটাকে পুনরায় আমাদের রিস্টোর করতে কিন্তু সাহায্য করে এই রিসাইকেল বিন। কারণ আমরা যখন ডিলিট করি, সেটা কিন্তু ওই রিসাইকেল বিনে কিন্তু জমা হয়, সেখান থেকে আমরা পুনরায় আবার আনতে পারি। পরের কোশ্চেন, হিন্দু মন্দিরের কোন অংশটি প্রধান দেবতার সবচেয়ে ভিতরের কক্ষ হিসাবে কাজ করে? তো আমরা জানি যে গর্ভগৃহ, যেটা কিন্তু প্রধান দেবতার যে ভিতরে যে কক্ষ হিসাবে কিন্তু কাজ করে থাকে। পরের কোশ্চেন, হিন্দু মন্দিরের সামনের স্তম্ভযুক্ত হলঘরের নাম কি, যেখানে ভক্তরা সমাবেত হন?
তো এখানে কিন্তু যেখানে ভক্তরা সমাবেত হন সেটাকে আমরা বলে থাকি সাধারণ ভাষায় মণ্ডপ, আর যেখানে ভগবান থাকেন সেটাকে আমরা বলি গর্ভগৃহ। পরের কোশ্চেন, হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন, যেখানে অহিংস প্রতিরোধ এবং স্বশাসনের নীতিগুলি তুলে ধরা হয়েছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার অবশ্যই হবে, যেটা কিন্তু আমাদের এম.কে. গান্ধী, মহাত্মা গান্ধী, তিনি কিন্তু এই হিন্দ স্বরাজ বইটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, ভগবত গীতার দার্শনিক ব্যাখ্যা গীতা রহস্য এই বইটি নিম্নলিখিত কোন নেতার লেখা? সঠিক অ্যান্সার হয়ে যাবে চরমপন্থী দলের একজন অন্যতম নেতা বালগঙ্গাধর তিলক, তারই কিন্তু রচয়িতা এই গীতা রহস্য বইটি। পরের কোশ্চেন, গ্রামীণ উন্নয়ন কর্মসূচির অন্তর্ভুক্ত হস্তক্ষেপগুলির মধ্যে একটি কোনটা? তো এখানে অপশান আমাদের 4টে রয়েছে, এর মধ্যে একটা রয়েছে যেটা হচ্ছে সংযোগহীন গ্রামগুলিতে সড়ক যোগাযোগ প্রদান করা। পরবর্তী প্রশ্ন আছে, উদ্যমী ভারত, যেটা কিন্তু রয়েছে কি মুদ্রা যোজনা, এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম, যেটাকে এখানে বলা রয়েছে SFURRTI এবং RAMP, এই যে স্কিম কোন খাতের উন্নয়নের সাথে সম্পর্কিত? সুতরাং এই স্কিমগুলি কোন খাতের উন্নয়নের সাথে সম্পর্কিত? এখানে যে সমস্ত স্কিমগুলো রয়েছে, যেমন উদ্যমী ভারত, মুদ্রা যোজনা, এমার্জেন্সি ক্রেডিট লাইন, গ্যারেন্টি স্কিম, ঠিক আছে, এই সমস্ত স্কিমগুলো আমাদের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোগ রয়েছে এই সমস্ত স্কিমগুলো কিন্তু এর সাথে সম্পর্কিত। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এর সাথে সম্পর্কিত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার বি। পরের কোশ্চেন, অরিজিৎ সিং 2025 সালে কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার তিনি পেয়েছিলেন? তো আমরা জানি অরিজিৎ সিং তিনি একজন সিঙ্গার এবং তিনি কিন্তু শিল্পকলায় কিন্তু এই পুরস্কার তিনি পেয়েছিলেন 2025-এর পদ্মশ্রী। আর এটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু বর্তমান ছিল। আর তোমাদের বলে রাখি, তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে 2025-এ কতজনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন চলচ্চিত্রটি 2025 সালের অস্কারে ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছিল? তো এখানে আমাদের রাইট অ্যান্সার অবশ্যই হয়ে যাবে, যেটা কিন্তু লাপাতা লেডিস। এটাও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে কিন্তু রয়েছে, যেটা তোমরা অবশ্যই দেখে নেবে যারা যারা নিয়েছ। সমস্ত পিডিএফ কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। বিশেষ করে তোমরা অন্য কোনো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কমন পাও বা না পাও, আমাদের থেকে অবশ্যই কিন্তু পাবে, ঠিক আছে। পরের কোশ্চেন আছে, 2025 সালের এপ্রিলে নিম্নলিখিত কোন ফুটবলার ক্লাব এবং দেশসহ 900 পেশাদার কেরিয়ারের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে প্রথম হয়েছিলেন? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তিনি কিন্তু হয়েছিলেন। পরের কোশ্চেন, ড্যাশকে 2024-25 মৌসুমের জন্য রঞ্জি ট্রফি যে চ্যাম্পিয়নের মুকুট পরানো হয়েছিল, তো কাকে এটা? অবশ্যই 2024-25-এর যে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন, এটাও কিন্তু আমাদের পিডিএফে রয়েছে, যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে বিদর্ভর যে টিম রয়েছে এখানে কিন্তু তারা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নের মুকুট কিন্তু তারা পেয়েছিলেন। সুতরাং এই যে আমাদের কোশ্চেনটা রয়েছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের পিডিএফে তো রয়েছে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমাদের জানিয়েছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের আমাদের যে ক্লাস দিয়ে থাকি সেটাও কিন্তু তোমাদের বলেছিলাম, সেখানেও তোমাদের কিন্তু এখানে জানানো হয়েছে। এবং স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সে যেখানে কিন্তু তোমাদের সমস্ত স্পোর্টস সম্পর্কিত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু বলেছিলাম, তার মধ্যেও কিন্তু এটা ছিল। সুতরাং যারা তোমরা আমাদের ক্লাস ফলো করো তারা কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর করতে পেরেছিলে, যারা ফলো করো না তাদের তো বলারই নেই কিছু আমার। তো অবশ্যই তোমরা যারা পড়ছো এখন দেখছো, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। পরের কোশ্চেন আমাদের যারা রয়েছে, নিচের কোন নৃত্যধারার রাধা এবং কৃষ্ণের কাহিনী উপস্থাপন করে? তো আমরা জানি যে রাধা এবং কৃষ্ণের যে কাহিনী উপস্থাপন করে থাকেন যেটা কিন্তু রাসলীলা, সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন আছে, আচ্ছা, আর এই অপশানগুলো রয়েছে, যেমন এই অপশানগুলোরও আমাদের প্রতিটা গুরুত্বপূর্ণ রয়েছে। যেমন রাসলীলা আমরা দেখে নিলাম, যেটা কিন্তু রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর সাথে সম্পর্কিত এবং লীলার সাথে সম্পর্কিত, যেটা উত্তরপ্রদেশে তো আমরা দেখতেই পাই, তার সাথে কিন্তু আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নও আমরা এটা দেখতে পাই। কালবেলিয়া যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে, যেটা রাজস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে গোলাব সাবেরা অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। এছাড়া গিধা, ভাংড়া, এগুলো সবই কিন্তু পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ড্যান্স, লোকনৃত্য, এগুলো
এছাড়াও মটকি রয়েছে কোন রাজ্যে, যেটা কিন্তু কমেন্ট বক্সে রয়েছে। কমেন্ট বক্সে রয়েছে মানে তোমরা হোমওয়ার্কে সেটা জানিয়ে দেবে, ঠিক আছে। মটকি। পরের কোশ্চেন, 2025 সালের আইআইটি মাদ্রাজ, এখানে কিন্তু যেটা রয়েছে আমাদের কি আছে, আচ্ছা, বিখ্যাত যে আমাদের নৃত্য ধারা রয়েছে কুচিপুড়ি, কুচিপুড়ি অত্যন্ত ফেমাস। কোথাকার এটা, এটা কিন্তু জনপ্রিয় রয়েছে, সেটাই আমাদের জানতে চেয়েছে। এর নামকরণ করা হয়েছে কুচেলাপুরম গ্রাম থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের বারবার বলে রাখি, এই কোশ্চেনটা তোমাদের এসএসসিতে বহুবার কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে, যে বলা হয়েছিল নিচের কোন শাস্ত্রীয় নৃত্য বা কোন ক্লাসিক্যাল ড্যান্স একটি গ্রামের নামে করা হয়েছে, ঠিক আছে। যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, যেটা কিন্তু যে কুচেলাপুরম যে গ্রাম রয়েছে সেই রাজ্য থেকেই এর উৎপত্তি হয়েছে কুচিপুড়ি ড্যান্স, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা ক্লাসিক্যাল ড্যান্স, ঠিক আছে। ক্লাসিক্যাল ড্যান্স কোনগুলো রয়েছে, আমাদের বেশি নেই, 8টা রয়েছে এবং একটা সেমি ক্লাসিক্যাল রয়েছে। আমরা যেমন দেখব, ফার্স্ট আমাদের এটা দেখে নিলাম কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে, ঠিক আছে। এখানে অপশানে আমাদের রয়েছে তামিলনাড়ু, তামিলনাড়ুতে রয়েছে ভারতনাট্যম ড্যান্স। এছাড়া রয়েছে আসামে রয়েছে সাত্রিয়া ড্যান্স, ওড়িশায় রয়েছে ওড়িশি ড্যান্স, এছাড়া মণিপুরে রয়েছে মণিপুরি ড্যান্স, কেরালায় দুটো রয়েছে ক্লাসিক্যাল ড্যান্স, একটা হচ্ছে আমাদের কথাকলি এবং আর একটা রয়েছে আমাদের মোহিনীআট্টম, দুটো রয়েছে। আর কোথায় রয়েছে, আর আমাদের রয়েছে নর্দার্ন ইন্ডিয়া, বিশেষ করে উত্তরপ্রদেশে, যেখানে কত্থক একটা গুরুত্বপূর্ণ ড্যান্স রয়েছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন রয়েছে। তোমাদের ভালো লাগলে সকলে একটা লাইক করে দেবে এবং আমাদের যে কমেন্ট সেকশানের ডান দিকে সরালেই তোমরা দেখতে পাবে হাইপ বটন, সকলে একটা করে হাইপ করে দেবে, ঠিক আছে। শেয়ার সকলে করবে। পরের কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 2025 আইআইটি মাদ্রাজ এবং ভারতীয় রেলওয়ে দ্বারা চালু হওয়া হাইপার লুপ টেস্ট ট্র্যাকের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল এটা। তো এর প্রাথমিক যে উদ্দেশ্য ছিল, যেটা কিন্তু উচ্চগতির পরিবহনে বিপ্লব আনা এবং ভ্রমণের সময়কে কমানো, অর্থাৎ স্পিড তো বাড়ানো, তার সাথে কিন্তু টাইমকে কমানো, এটাই হচ্ছে এর মূল লক্ষ্য ছিল। পরের কোশ্চেন, 2025 সালের বিক্ষোভের সময় ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর DUMK-2 এর দ্বারা কোন ধরনের ড্রোন সফলভাবে ধ্বংস করা হয়েছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিক্সড উইং UAVs অ্যান্ড সোয়ার্ম ড্রোন, অপশান নাম্বার এ। আর ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে রয়েছে, তোমরা সকলে কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দেবে। পরের কোশ্চেন, আর তোমাদের বলে রাখি, তোমাদের অ্যাপয়েন্টমেন্টের সম্প্রতি ক্লাস নেওয়া হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট, কোথাকার বেস্ট, টোটাল অল ওভার ইন্ডিয়ার দ্য বেস্ট কন্টেন্ট দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট থেকে। এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের আসবে না, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নেবে, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্টের একদম কমপ্লিট টপিক 2025 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়েছে। পরের কোশ্চেন রয়েছে, ভারতীয় সমাজে নিম্নলিখিত কোন প্রধান অবদানের জন্য জ্যোতিবা ফুলেকে 11ই এপ্রিল 2025 তারিখে তার জন্মবার্ষিকীতে স্মরণ করা হয়েছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, ভারতে প্রথম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন সেই জ্যোতিবা ফুলেকে, তার জন্যই কিন্তু তার জন্মবার্ষিকী উপলক্ষে আমরা পুনরায় স্মরণ করেছিলাম। পরের কোশ্চেন, কোন মধ্যপন্থী নেতা, যাকে প্রায়শই ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, তিনি ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয় হয়েছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ VVI কোশ্চেন, ঠিক আছে। কেন বললাম, এসএসসিতে যে কতবার এই কোশ্চেনটা আসেনি, ঠিক আছে। এসএসসি মেন্স লেভেলের কোশ্চেন এসেছিলো, CGL CHSL মেন্স লেভেলে, ঠিক আছে। অবশ্যই যারা জানো না তারা দেখে নেবে আগের বছরের প্রশ্ন। কি বলা হয়েছিল প্রশ্নে, যে ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত প্রথম ভারতীয়, তার নাম কি। সঠিক অ্যান্সার হয়ে যাবে কে, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, তিনি কিন্তু দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত। এই লাইনটা বলা ছিল বলে হয়তো অনেকেই অ্যান্সার করেছে, বাট এই লাইনটা যদি বলা থাকতো মাঝখানেরটা, তাহলে হয়তো অনেকেই এটা পারতো না। তো এখানে কিন্তু ব্রিটিশ হাউস অফ কমন্সে তিনি নির্বাচিত প্রথম ভারতীয় ছিলেন এবং প্রথম জাতীয়তাবাদী আন্দোলন তিনি কিন্তু গঠনে সহায়তা করেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজির লেখা বইয়ের নাম কি, তোমরা সকলে বলো সেটা। পরের কোশ্চেন, আমি বলে দিই প্রভার্টি অ্যান্ড বার্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পরের কোশ্চেন আছে, নিচের কোনটি ভারতের ইস্পাত শহর নামে পরিচিত। অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জামশেদপুর। পরের কোশ্চেন, 2011 আদমশুমারির তথ্য, আদমশুমারি মানে সেন্সাস, কত সাল, 2011 সেন্সাস। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, কারণ নেক্সট আমাদের সেন্সাস 2027। তাহলে তোমাদের বলে রাখি, সেন্সাস 2011 একদম কমপ্লিট টপিক তোমাদের অলরেডি দেওয়া হয়েছিল এই চ্যানেলে, দ্য বেস্ট কন্টেন্ট। কিন্তু তোমাদের জন্য ফিরসে
আরেকবার এই চ্যানেলে আসতে চলেছে সেন্সাস 2011 কমপ্লিট টপিক, যেখানে তোমাদের থিওরি প্লাস এমসিকিউ এর কমপ্লিট থাকবে। এর বাইরে কোনো কোশ্চেন পড়তে হবে না। এমনটা জোর দিয়ে আমি কেন বলছি, তার কারণ এর আগের ক্লাসে আমরা যা কমপ্লিট করেছিলাম তার সাথে আরও কিছু অ্যাড অন করে তোমাদের কিন্তু সেই ক্লাসে আনা হচ্ছে, যার মাধ্যমে তোমরা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য একদম কমপ্লিট প্রিপারেশন তোমাদের হয়ে যায়। কীরকম প্রিপারেশন? যেমন ভারতের জনসংখ্যা সবচেয়ে বেশি কোথায়? উত্তরপ্রদেশে তো রয়েছে। তার সাথে সাথে সেকেন্ড হাইয়েস্টে যদি কথা বলি সেটা কোন রাজ্য হবে, থার্ড হাইয়েস্টে যদি কথা বলি সেটা কোনটা হবে। এইভাবে কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই কিন্তু আমরা দেখব, ঠিক আছে। 4 নম্বরটা আমরা দেখব, ঠিক আছে। চলো পরে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি 2011 আদমশুমারির তথ্য অনুসারে ভারতের লিঙ্গানুপাত কত ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের, যেটা কিন্তু প্রতি 1000 পুরুষে কিন্তু 943 জন মহিলা কিন্তু ছিল। আর এখান থেকে এমন একটা টপিক, এটা এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে দুটো করে, ঠিক আছে। 2025 সালের জানুয়ারিতে চলমান জাতিগত সহিংসতা এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের কারণে ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মণিপুর রাজ্যে, যেটা কিন্তু আমরা দেখেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবই আমাদের কারেন্ট ছিল। পরের কোশ্চেন, অপারেশন ব্রহ্মা 2025 অধীনে ভারত এবং মায়ানমারকে কী ধরনের সহায়তা প্রদান করেছে? অপারেশন ব্রহ্মার মাধ্যমে কোথায় এটা সহায়তা প্রদান করা হয়েছিল? এটাও আমাদের পিডিএফে ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের যেটা রয়েছে, যেটা কিন্তু মায়ানমারের সহায়তা প্রদান করা হয়েছিল। কিসের সহায়তা? দুর্যোগের যে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য যে মানবিক সহায়তা করা হয়েছিল এবং উদ্ধার কার্য বা অনুসন্ধান এই সমস্ত দলও প্রেরণ করা হয়েছিল। এটা অপারেশন ব্রহ্মার মাধ্যমে কোথায় হয়েছিল? মায়ানমারে ভারত পাঠিয়েছিল, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু এক্সামের জন্য সমস্ত প্রশ্ন অ্যান্সার নিয়ে তোমাদের কিন্তু এখানে আলোচনা করা হলো। আর এই অপারেশনগুলো আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যেগুলো কিন্তু এক্সামে বারবার আসে। অপারেশন ব্রহ্মা অপারেশন সম্পর্কিত তোমাদের ক্লাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে তোমাদের কোন ক্লাসটা তোমাদের বাকি আছে তোমরা শুধু বলো, ঠিক আছে। সমস্ত ক্লাস কিন্তু এই চ্যানেলে তোমাদের রয়েছে, যারা জানো না তোমাদের সকলকে জানিয়ে দিলাম এই ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। এবং পরবর্তী ক্লাসে আমাদের এইভাবে কিন্তু আমাদের লেভেলটা আস্তে আস্তে আপ হতে থাকবে, ঠিক আছে। এখন তো একদম লেভেল একদম সর্বনিম্ন আছে। আর 2025 খুব ভালো মাত্রায় কিন্তু জিকে কোশ্চেন করা হয়েছে রেলওয়ে এনটিপিসিতে। এরকম জিকে কোশ্চেন হয়তো এসএসসি সিজিএলের মেন্স লেভেলেও হয় না, ঠিক আছে। তো 2025 যে আমাদের মায়ানমারে যে প্রবল ভূমিকম্প হয়েছিল, তার জন্যই কিন্তু এই অপারেশন ব্রহ্মার মাধ্যমে কিন্তু ভারত কিন্তু সহায়তা প্রদান করেছিল, ঠিক আছে। তো যদি ভালো লাগে তোমাদের ক্লাসটা ইনফরমেটিভ যদি মনে হয়, তাহলে তোমরা সকলে একটা লাইক করে দেবে। তার সাথে কমেন্ট সেকশানে একটা নতুন ফিচার্স, যেটা হচ্ছে হাইপ বটন, সকলে একটা করে হাইপ করে দেবে, ঠিক আছে। এবং শেয়ার তো তোমরা সকলে হয়তো করবেই আশা করি। টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো রকম কোনো পিডিএফের প্রয়োজন হয়, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে এবং এআইআর একাডেমি চ্যানেলটা ফলো রাখবে, কারণ এখানে কিন্তু তোমরা একদম শর্টে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু পেয়ে যাবে, যেগুলো আমাদের বাদ চলে গেছে, ঠিক আছে। যে সমস্ত গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টপিক, এই সমস্ত পিডিএফ যদি কারো প্রয়োজন হয়, সেগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার পাবে, সেই নাম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে। যার যেটা প্রয়োজন আছে সেটা তোমরা নিয়ে নেবে। এছাড়া আমাদের আপকামিং পিডিএফের মধ্যে রয়েছে অবশ্যই 2025 হয়ে যাওয়া সম্প্রতি 2025 রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পেপার এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমরা পাচ্ছই, যেটা কিন্তু জুন পর্যন্ত বর্তমান অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। যেটা 115 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এছাড়া আর কি রয়েছে? আর রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ সি গ্রুপ ডি, তোমাদের সকলকে বলবো, কারণ এখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কীরকম গভর্নমেন্ট আছে আমি জানি না, আমি আর সেই সম্পর্কে কিছু বলছিও না, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে তো কোনো এক্সাম তো হচ্ছেই না, তারপর আবার হাইকোর্টের অর্ডারে থাকা সত্ত্বেও না তো কোনো রকম এখনও পর্যন্ত পাবলিশ করা হয়েছে নোটিফিকেশান গ্রুপ সি গ্রুপ ডি, ঠিক আছে। তো আমি জানি না, এটা হয়তো তোমাদের এই মাসেই হয়তো শেষের দিকে হয়তো জারি হতে পারে, সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। যদি জারি হয় তোমরা কিন্তু পিডিএফ কিন্তু পেয়ে যাবে, অলরেডি তোমাদের রেডি হয়ে গেছে প্রায়, ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডির জন্য। তো এখনও পর্যন্ত তোমাদের নোটিফিকেশান জারি না হওয়ার কারণে তোমাদের কিন্তু কোনো রকম পিডিএফ প্রোভাইড আমরা করছি না, ঠিক আছে। তো আর পরবর্তী যে কোনো আপডেটের জন্য অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।